আমাদের আগের ক্লাসে আমরা ডি ব্রগলি হাইপোথিসিস, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, ব্ল্যাকবডি রেডিয়েশন, ফটোইলেকট্রিক এফেক্ট সম্বন্ধে দেখেছি। এখন আমরা স্ক্রোডিঞ্জার টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন কি করে ডিরাইভ করা যায় এবং স্ক্রোডিঞ্জার টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন থেকে স্ক্রোডিঞ্জার টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন কি করে আসা যায়, হ্যাঁ, এবং কোয়ান্টাম মেকানিক্সের সঙ্গে ক্লাসিক্যাল মেকানিক্সের কম্পারিজন কিছু রিলেশন সম্বন্ধে আজকে পড়বো। হ্যাঁ, দেখো, ক্লাসিক্যালি কোনো অবজেক্টের বা কোনো পার্টিকেলের যদি ইনিশিয়াল তার টাইম, ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল পজিশন যদি জানতে পারি, নিউটন সেকেন্ড ল অ্যাপ্লাই করে আমরা তার ফিউচারিস্টিক বিহেভিয়ার সম্বন্ধে, ফিউচারিস্টিক পজিশন, ফিউচারিস্টিক ভেলোসিটি, এভরিথিং আমরা জানতে পারি। অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল। নিউটন সেকেন্ড ল কি বলছে? না, অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল, ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। m is the mass of the particle, a is the acceleration of the particle. Acceleration means acceleration is equal to dv by dt, rate of change of velocity. আমরা জানি v velocity is equal to dx by dt। তার মানে dt টাইমে যদি dx পরিমাণ চেঞ্জ হয়, dx পরিমাণ ডিসটেন্স কভার করে, ইউনিট টাইমে কত ডিসটেন্স কভার করে, dx by dt, that is our velocity. So acceleration will be d by dt into dx by dt, তাই তো? তার মানে this is your d square x by dt square। যদি এখানে পুট করো এটা, তাহলে m into d square x by dt square। তো this is our, এটা হচ্ছে নিউটন সেকেন্ড ল। এটা থেকে দেখো এই ইকুয়েশনটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যদি আমরা সলভ করি, যদি ইন্টিগ্রেট করে যদি সলভ করি, যেহেতু এটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে আমাদের দুবার ইন্টিগ্রেট করতে হবে। দুবার ইন্টিগ্রেট করা মানে দুটো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট পাবো, এবং দুটো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট যদি পাই, তাহলে পজিশনের রেসপেক্টে এবং পজিশন এবং টাইম রিলেটেড একটা ইকুয়েশন পাবো। হ্যাঁ, সেটা কি? সাপোজ এই ইন্টিগ্রেশনটা যদি ইকুয়েট করি, আমরা একটা সলিউশন পাবো। কি সলিউশন? সাপোজ x is a function of time and two integration constant, where c and c2 is the integration constant. c1 and c2 is the integration constant. একটা পার্টিকুলার ফোর্সে আমরা এই সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে যদি ইন্টিগ্রেট করি, ফার্স্ট একটা ইন্টিগ্রেট করলাম, একটা কনস্ট্যান্ট পেলাম, সেকেন্ড একটা ইন্টিগ্রেশন করলাম, আরেকটা কনস্ট্যান্ট পেলাম, তাহলে এরকম একটা ইকুয়েশন পাবো যেখানে এক্সটা হচ্ছে টাইম এবং এই দুটো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ফাংশন হবে। এখন ইফ at t equal to t0 ইনিশিয়াল টাইমে যদি পার্টিকেলটার পজিশন x equal to x0 হয়, তাহলে আমরা এটা কি লিখতে পারি? দ্যাট ইজ x0 is equal to function of t0 and constant c1 c2. Now we know that velocity is equal to dx by dt। তাহলে একে যদি ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে ভেলোসিটি পাবো। তাহলে v is equal to your dx by dt, এই ইকুয়েশনটা যদি ডেরিভেটিভ করি, তাহলে d by dt, that is function of time c1 and c2। এখন suppose this equation is number 1 equation, this equation is number 2 equation, this equation is number 2, this equation is number 3 equation। এখন এই v equal to d by dt function of temperature constant c1 c2। এখন ইনিশিয়ালি প্রাথমিকভাবে কোন একটা পার্টিকেলের t equal to t0 তে পজিশন সাপোজ x0 and ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি সাপোজ v0, তাহলে কি হবে? সাপোজ again at t equal to t0, v equal to v0, তাহলে এটা কি হবে? তাহলে v0 is equal to d by dt f of t c1 c2 at t equal to t0। তাহলে v0 পাবো। সাপোজ দিস ইজ ইকুয়েশন নাম্বার 4। দেখো এই চারটে ইকুয়েশন থেকে চারটে ইকুয়েশন যদি সলভ করি, তাহলে আমরা ইনিশিয়াল টাইমে t equal to t0, x0 এবং v0 যদি পাই, তাহলে এই কনস্ট্যান্টগুলো ইভালুয়েট করতে পারবো, এবং কনস্ট্যান্টগুলো যদি ইভালুয়েট করতে পারি, তাহলে x এবং t এর একটা রিলেশনশিপ পাবো, যেখানে ইনিশিয়াল কন্ডিশনগুলো যদি পুট করতে পারি, তাহলে ইনিশিয়াল টাইমে তার ইনিশিয়াল পজিশন কোথায় এবং ইনিশিয়াল ভেলোসিটি কত, সেটা যদি পুট করতে পারি, তাহলে ফিউচারিস্টিক, তাহলে কিছু সময় পরে ওই পার্টিকেলটা কোথায় থাকবে এবং ওই পজিশনে তার ভেলোসিটি কত হবে, সেটা আমরা বের করতে পারবো ইউজিং দ্য নিউটন সেকেন্ড ল। এই সেম জিনিস সাপোজ একটা এক্সাম্পল নিচ্ছি এর উপরে। সাপোজ একটা পার্টিকেল আপওয়ার্ড মোশন উপরের দিকে যাচ্ছে,
হ্যাঁ এগেইনস্ট দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। দেখো একটা এক্সাম্পল যদি নিই, কি এক্সাম্পল? সাপোজ একটা পার্টিকেল উপর দিকে যাচ্ছে, হ্যাঁ এগেইনস্ট দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স আছে এবং আপওয়ার্ড একটা ডাইরেকশনে যাচ্ছে একটা পার্টিকেল। তাহলে এগেইনস্ট দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, সাপোজ এই অ্যাক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিস, সাপোজ ধরে নিলাম, হ্যাঁ এগেইনস্ট দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স আছে ইউ গ্র্যাভিটেশনাল ফোর্স, সাপোজ সামথিং এগেইনস্ট একটা ফোর্স আছে, সেই ফোর্সটা হচ্ছে জি, তার এগেইনস্টে উপর দিকে একটা পার্টিকেল আপার দিকে যাচ্ছে। তাহলে আমরা জানি কি ফোর্স ইজ ইকুয়াল টু মাইনাস অফ m into g, that should be equal to m into acceleration, that is d square x by dt square according to Newton seconds এটা পাই। তাহলে দেখো যদি both side ইকুয়েট করি, or এটাকে লিখতে পারি কি d square x by dt square that is equal to minus g। এই সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি ইন্টিগ্রেট করে, তাহলে যদি সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল কি করব, সাপোজ or এটাকে এরকম করে লিখতে পারি d by dt that is equal to dx by dt that is equal to minus g, or d of dx by dt that is equal to dt যদি এদিকে নিয়ে আসো তাহলে g into dt। একে যদি ইন্টিগ্রেট করো by integrating above equation we get কি পাবো, এটাকে ইন্টিগ্রেট যদি করি না, ইন্টিগ্রেট করলে d of dx by dt, সাপোজ একটা যে ডাউনওয়ার্ড যে ফিল্ড অ্যাপ্লাই করছি সেটা কনস্ট্যান্ট, তাহলে g যদি কনস্ট্যান্ট হয় তাহলে ইন্টিগ্রেশন বাইরে আসবে ইনটু dt। এটা যদি ইন্টিগ্রেট করি কি পাবো, এটাকে or dx by dt that is equal to minus gt plus একটা integration constant, suppose c1 is the integration constant। again দেখো এটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন এসে গেছে, একে যদি আবার ইন্টিগ্রেট করি দেখো এটা সমান কি dx by dt that is equal to, or এটাকে লিখতে পারি v equal to dx by dt that is equal to minus gt plus c1। কন্ডিশন অ্যাপ্লাই করো, সাপোজ at t equal to t0 v equal to v0, then what will the velocity value of the integration constant কত হবে? এই জিনিসগুলো যদি এখানে পুট করি রিলেশনশিপে, তাহলে v0 is equal to minus g into t0 plus c1, or c1 is equal to v0 plus g into t0, that is the value of integration constant c1। এই ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c1 এর ভ্যালুটা জাস্ট এই ইকুয়েশনে পুট করব, তাহলে সি এটা পাবো। এটা যদি এখানে এই ইকুয়েশনে পুট করি, সাপোজ এই ইকুয়েশন নাম্বারটা হচ্ছে 1, এক নম্বর ইকুয়েশন যদি পুট করি ইন্টিগ্রেশন কনস্ট্যান্টের ভ্যালুটা, তাহলে কি পাবো, or v equal to minus gt plus gt0 plus v0, তাই তো এটা পাবো। এবার এই v equal to কি, or this v is equal to your dx by dt that is equal to minus gt plus gt0 plus v0। এরপর ইকুয়েশন পেয়েছি, দেখো এটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন এসে গেছে। একে যদি আবার ইন্টিগ্রেট করি তাহলে একটা x এর রেসপেক্টে একটা ইকুয়েশন পাবো, সেটা কি or dx is equal to minus gt plus gt0 plus v0 whole over dt। এটাকে ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট যদি করি, or x is equal to minus, তবে এটা t আছে, t ইন্টিগ্রেশন কত হবে, হাফ ইনটু t স্কয়ার প্লাস g0 ইনটু t প্লাস v0 ইনটু t, এগেইন একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ফর দিস ইন্টিগ্রেশন। তাহলে c2 হচ্ছে একটা, where c2 is equal to integration constant। তাহলে x কে একটা ইকুয়েশন পেয়েছি। নাও এগেইন একটা কন্ডিশন অ্যাপ্লাই করো। নাও if at t equal to t0 x equal to যদি x0 হয়, তার মানে ইনিশিয়াল টাইমে পার্টিকেলটার পজিশন সাপোজ x0, তাহলে এই জিনিসটা যদি এই ইকুয়েশনে পুট করি তাহলে c2 is equal to কত পাবো, c2 is equal to x0 is equal to minus g into half into t
t0 স্কয়ার প্লাস এটা যদি t0 হয় তাহলে এটা হবে g ইনটু t0 স্কয়ার প্লাস v0 ইনটু t0 প্লাস c2 or look এই মাইনাস হাফ ইনটু t0 স্কয়ার এটা হচ্ছে t0 স্কয়ার তাহলে কত প্লাস হাফ 0 এটা কত হবে প্লাস হাফ ইনটু g ইনটু t0 স্কয়ার প্লাস v0 ইনটু t0 প্লাস c2 x0 is equal to or c2 is equal to x0 minus half into g into t0 square minus v0 into t0 এরকম একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্টের ভ্যালু পাবো এই ইন্টিগ্রেশন কনস্ট্যান্টের ভ্যালু কিছুই না এই ইকুয়েশনে পুট করব আমরা এই ইকুয়েশনটা আমি লিখছি না জাস্ট এই ইকুয়েশনে পুট করছি এই ইন্টিগ্রেশনের ভ্যালু এই ইকুয়েশনে পুট করতে কি পাবো মাইনাস half into g into t square plus g into t0 into t plus v0 into t plus c2 value এটা that is x0 minus half into g into t0 square minus v0 into t0 এরকম ইকুয়েশন পাবো দেখো এইটা এবং এইটা থেকে g কমন যাবে g যদি কমন যায় কি পাবো সাপোজ মাইনাস g কমন না x0 টাকে সামনে নিয়ে চলে আসো x0 মাইনাস হাফ অফ g কমন নিচ্ছি হ্যাঁ তাহলে এটা কি থাকবে তাহলে t স্কয়ার মাইনাস 2 ইনটু t0 ইনটু t মাইনাস this is plus t0 স্কয়ার প্লাস অফ v0 কমন নিলে t minus t0 एक और इक्वेशन पाओ x equal to or x equal to x0 minus half into g এটা কত হবে t minus t0 square plus v0 into t minus t0 এর মধ্যে ইকুয়েশন পাবো এই মধ্যে ইকুয়েশন পাবো দেখো এটা কিছু না এটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি জানি দেখো x0 যেটা হচ্ছে পার্টিকেলটার ইনিশিয়াল পজিশন প্রাথমিক পজিশন t0 টা প্রাথমিক সময় এবং v0 টা হচ্ছে প্রাথমিক ভেলোসিটি মানে কোন একটা পার্টিকেলের প্রাথমিক ভেলোসিটি এবং প্রাথমিক পজিশন যদি আমরা জানতে পারি t সময় পরে ওই পার্টিকেলটার পজিশন কোথায় থাকবে ওই পজিশনে পার্টিকেলটার ভেলোসিটি কত হবে এভরিথিং উই ক্যান ডিটারমাইন ফ্রম দিস ইকুয়েশন ইউজিং দ্য নিউটন সেকেন্ড ল কিন্তু কোশ্চেন হচ্ছে যে এই ইকুয়েশন যেটা আমরা ক্লাসিক্যালি গাড়ি হ্যাঁ যে কোনো কিছু যেগুলো ফিজিক্যালি অবজারভেবল কোয়ান্টিটি ক্লাসিক্যালি আমরা যেগুলোকে মেজার করি সেই সমস্ত কিছু এরকম রিলেশন সাহায্যে আমরা মেজার করতে পারছি নিউটন সেকেন্ড ল দ্বারা কিন্তু কোশ্চেন হচ্ছে যে এই রিলেশনশিপ বা এই ক্লাসিক্যাল থিওরি দিয়ে আমরা কি মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড বা মাইক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রেও পার্টিকেলটার পজিশন এবং ভেলোসিটি ফিউচার ভেলোসিটি ইনিশিয়াল ইনফরমেশন থেকে জানতে পারি আরেকবার বলছি দেখো এই রিলেশনশিপে আমরা x0 জানি v0 জানি t0 জানি সাপোজ যদি জানতে পারি তাহলে t টাইমে ওই পার্টিকেলটা কোথায় থাকবে তার পজিশন কোথায় হবে বের করতে পারবে এই রিলেশনশিপ যদি পুট করে দিই হ্যাঁ এক্সাক্ট পজিশন বলতে পারি কিন্তু মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডের ক্ষেত্রে যেমন ইলেকট্রন প্রোটন নিউট্রন এই মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডের ক্ষেত্রে পার্টিকেলটার ইনিশিয়াল পজিশন ইনিশিয়াল ভেলোসিটি যদি জানতে পারি তার ফিউচারিস্টিক বিহেভিয়ার ফিউচারিস্টিক পজিশন ফিউচারিস্টিক ভেলোসিটি কি জানতে পারি আমরা দ্য অ্যানসার ইজ নো এখানে কিছু কথা বলার আছে সেটা কি দেখো আমরা ওয়ার্ল্ডকে দুভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে যদি দুভাগে ভাগ করি একটা হচ্ছে সাপোজ হচ্ছে ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড আর এটা হচ্ছে মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড কি হয় মানে ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে যে সমস্ত অবজেক্টের হ্যাঁ ফিজিক্যাল কোয়ান্টিটি ভেলোসিটি মোমেন্টাম হ্যাঁ তার মাস সমস্ত কিছু এভরিথিং আমরা মেজার করতে পারি হ্যাঁ পজিশন এক্স্যাক্টলি মেজার করতে পারি সেই সমস্ত ওয়ার্ল্ডের জিনিসপত্র তারা হচ্ছে ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডের মধ্যে পড়ছে মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড মানে 10 টু দি পাওয়ার যাদের সাইজ নিয়ার অ্যাবাউট 10 টু দি পাওয়ার 12 থেকে 10 টু দি পাওয়ার -13 সেন্টিমিটার এতটাই ক্ষুদ্র
সেই সমস্ত ওয়ার্ল্ডকে মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড বলছি। এবার দেখো দু ধরনের ওয়ার্ল্ডে পার্টিকেল আছে, দু ধরনের ওয়ার্ল্ডে বস্তু আছে এবং তাদের নিজস্ব ভেলোসিটি আছে, হ্যাঁ। সেই সমস্ত জিনিসপত্রগুলো সেম থিওরি, দ্যাট ইজ নিউটনিয়ান ফিজিক্স দিয়ে এক্সপ্লেন করা যায় না। এই ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে যে সমস্ত থিওরি অ্যাপ্লাই করে পার্টিকেলটা ফিউচারিস্টিক বিহেভিয়ার সঙ্গে অ্যাপ্লাই করে, সেটা হচ্ছে সেই থিওরিকে বলছি আমরা ক্লাসিক্যাল থিওরি। ক্লাসিক্যাল থিওরি গিভেন বাই নিউটন। এই সেম ফেনোমেনা এক্সপ্লেন করতে গেলে মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডের ক্ষেত্রে আমাদের নতুন একটা থিওরি লাগে, সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল থিওরি, কোয়ান্টাম মেকানিক্স বা আইনস্টাইনিয়ান থিওরি। আইনস্টাইন থিওরি। দেখো এই দুটো জায়গায় ক্লাসিক্যাল থিওরি এবং আইনস্টাইনের থিওরি, হ্যাঁ, এই দুটো জায়গায় এই জায়গায় নিউটনের মেকানিক্স অ্যাপ্লাই হচ্ছে, আর এই জায়গায় মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডের ক্ষেত্রে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন প্রত্যেকের এই সমস্ত পার্টিকেলের বিহেভিয়ার সম্বন্ধে জানতে গেলে আর কিন্তু নিউটনের মেকানিক্স অ্যাপ্লাই করা যাচ্ছে না, হ্যাঁ। আমরা একটা জিনিস পড়েছি হাইজেনবার্গ প্রিন্সিপাল, আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে, যে মাইক্রোস্কোপিক পার্টিকেলের, দেখো একটা জিনিস, মাইক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে পার্টিকেলটা মোশন বা পার্টিকেলটা আর পার্টিকেল নেচার থাকে না, ওয়েভ নেচার দেখায়, তাই তো, এখন একটু ডি ব্রগলি থিওরি। তার ওয়েভ নেচার যদি দেখায়, একটা যদি কোনো বস্তুর যদি ওয়েভ প্রপার্টিজ হয়, তাহলে নিশ্চয়ই ওই বস্তুটা একটা সার্টেন কোনো পজিশনে নেই, হ্যাঁ, ডিস্ট্রিবিউটেড থ্রু সাম এরিয়া, একটা কিছু এরিয়াতে ও ডিস্ট্রিবিউটেড হয়েছে। যদি ডিস্ট্রিবিউটেড হয়ে যায়, তাহলে পার্টিকুলার কোনো পজিশন, ইনিশিয়াল পজিশন আমরা জানতে পেরেছি কোনোভাবে, ইনিশিয়াল ভেলোসিটি জানতে পেরেছি, তাহলে কিছু সময় পরে ওই পার্টিকেলটা কোথায় আসে বা তার ভেলোসিটি কত, যেহেতু ওর প্রপার্টিসটা ওয়েভ নেচার, তাহলে নিশ্চয়ই এক্সাক্ট কোনো পজিশন বা এক্সাক্ট কোনো ভেলোসিটি আমরা ডিটারমাইন করতে পারি না, এখন তো হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। এর ক্ষেত্রে কি করি, ধরো এই যে ইকুয়েশনটা, যেটা পার্টিকেলটার ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে পার্টিকেলটার ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল পজিশন জানতে পারছি, এই সমস্ত ইকুয়েশন যে সমস্ত ইনফরমেশন গ্যাদার করে রাখছে, এই জিনিসটা বলছি স্টেট। স্টেট ক্লাসিক্যালি, হ্যাঁ, স্টেট মিন্স পার্টিকেলটার সমস্ত কিছু ইনফরমেশন এর মধ্যে ইনকর্পোরেটেড আছে। সেম জিনিস যখন মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডের ক্ষেত্রে ইউজ করছি, এই স্টেটটাকে আমরা বলছি, রিপ্রেজেন্ট করছি একটা জিনিস দিয়ে, সেটাকে হচ্ছে ওয়েভ ফাংশন। ওয়েভ ফাংশন সেটা কি, দ্যাট ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য সাই, সাপোজ দিস ইজ ইউর ক্যাপিটাল সাই। এই স্টেটের মধ্যে কি ছিল, ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডের ক্ষেত্রে নিউটনের মেকানিক্স ওই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অ্যাপ্লাই করে যে জিনিসটা পেলাম, দেখো এখানে পার্টিকেলটা পজিশন, মোমেন্টাম, ওর উপরে কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এই সমস্ত জিনিসপত্রগুলো এই স্টেটের মধ্যে ইনকর্পোরেটেড আছে। আমি যদি কোনো স্টেট সম্বন্ধে জানতে পারি, তাহলে পার্টিকেলটা ফিউচারিস্টিক বিহেভিয়ার সম্বন্ধে জানতে পারবো, কারণ ওই স্টেটের মধ্যে সমস্ত কিছু ইনফরমেশন আছে। এই পার্টিকেলটা ইনিশিয়াল ভেলোসিটি কত, ইনিশিয়াল পজিশন কত, হ্যাঁ, ইনিশিয়াল মোমেন্টাম কত এবং ওর উপরে কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তার ফলে কিছু সময় পরে ওই পার্টিকেলটা কোথায় থাকবে, সমস্ত কিছু ইনফরমেশন এই স্টেটের মধ্যে ইনকর্পোরেটেড আছে ইন কেস অফ ম্যাক্রোস্কোপিক পার্টিকেল। বাট ইন কেস অফ মাইক্রোস্কোপিক পার্টিকেল, এই সেম স্টেট রিপ্রেজেন্টেড বাই দ্য ওয়েভ ফাংশন। তার মানে সমস্ত কিছু প্রপার্টি যেটা স্টেটে ছিল ওয়েভ ফাংশনের, সেই সমস্ত প্রপার্টিজ আছে। তার মানে এই সাইড মধ্যে সমস্ত কিছু ইনফরমেশন লুকিয়ে আছে, যা দ্বারা মাইক্রোস্কোপিক পার্টিকেলের পজিশন, ভেলোসিটি কিছু সময় পরে কোথায় থাকবে, সমস্ত কিছু এই সাইড মধ্যে ইনকর্পোরেটেড আছে। আমরা ফর ওয়ান ডাইমেনশন, এবার এখানে যদি কথা বলা যাবে যে তাহলে সাই যদি জানতে পারি কোন একটা পার্টিকেলের ক্ষেত্রে, তাহলে তার কি কিছু সময় পরে তার পরবর্তী পজিশন, ভেলোসিটি এবং তার মোমেন্টাম সম্বন্ধে আমরা জানতে পারি? এর উত্তর হচ্ছে না। কিছুক্ষণ আগে বলছিলাম, আমরা ওয়েভ নিয়ে ডিসকাস করছিলাম, এর উত্তর হচ্ছে না। এক্সাক্ট পজিশন বা এক্সাক্ট ভেলোসিটি সাইমালটেনিয়াসলি জানা সম্ভব না। কি জিনিসটা সম্ভব? দেখো এই সাই পরে যে ইকুয়েশনটা আমরা পড়বো, সেটা হচ্ছে দিয়েছিল স্ক্রোডিঙ্গার ইকুয়েশন। তার এক বছর পরে, এটা দিয়েছিল 1925 অ্যারাউন্ড, স্ক্রোডিঙ্গার দিয়েছিল। তার এক বছর পরে ম্যাক্স বর্ন উনি বলছেন যে প্রবাবিলিটি ডেন্সিটি, সেটা কি না, প্রবাবিলিটি ডেন্সিটি, সেটা কি, প্রবাবিলিটি ডেন্সিটি বলছে সাপোজ ফর ওয়ান ডাইমেনশনাল, one particle, one dimensional case, one particle, one dimensional case,
one dimension, suppose this wave function is represented x into t, that is এই wave function টা is a function of position এবং time for one particle one dimension, psi, তাহলে particle probability density হবে mod of psi xt square into dx. This is your probability density. A probability density কি না, a probability density means কোন একটা পার্টিকেলকে কোন একটা পার্টিকুলার জায়গায় খুঁজে পাওয়ার সম্ভাবনা কত। এই আমরা যে কোয়ান্টাম মেকানিক্স পড়ছি, ওয়েভ মেকানিক্স পড়ছি, কোয়ান্টাম মেকানিক্স পড়ছি, এটা বেসড অন প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্স। সমস্ত কিছু স্ট্যাটিস্টিক্স এবং প্রবাবিলিটির উপর ডিপেন্ড করে কোয়ান্টাম আইনস্টাইনের যা কিছু থিওরি। এবার দেখো এই প্রবাবিলিটি দ্বারা কি বোঝাবে না, পার্টিকেলটা যেহেতু ওয়েভের মতো বিহেভ করে, তাহলে কোন পজিশনে ম্যাক্সিমাম থাকবে সেইটা হচ্ছে এই ইকুয়েশন দ্বারা আমরা ডিটারমাইন করতে হবে। একটা एग्जांपल নেওয়া যাক, সাপোজ psi equal to more people ধরো যত psi xt, that is equal to a into e to the minus psi equal to a into e to the minus bx square। তাহলে probability density কত হবে, psi square into dx কত হবে, that is a square into e to the minus 2bx square। দেখো এই probability that is equal to a square into 2bx square। এবার at x equal to 0 মানে পার্টিকেলটাকে খুঁজে পাওয়া প্রবাবিলিটি, at x equal to 0 এই psi mod of psi square dx that is equal to দেখো 0 নয়, এই এটা যদি x হয় e to the 0 মানে 1, that gives you the a square। তার মানে at x equal to 0 তে পার্টিকেলকে খুঁজে পাওয়া প্রবাবিলিটি ম্যাক্সিমাম। তার মানে এই নয় যে x equal to 0 ছাড়া বাকি পজিশনে পার্টিকেলটা নেই। দেখো বাকি পজিশনগুলো যদি বসাই x equal to যাই বসাই 1 2 3 4 5 6 যে কোনো যাই ডাটা বসাই না কেন, এই psi square dx is not equal to 0 except infinite যদি বসাও তাহলে 0 হবে, আদারওয়াইজ 0 হবে। তার মানে প্রত্যেকটা পজিশনে পার্টিকেলটা আছে, কিন্তু সেই পার্টিকেলটা অ্যামাউন্ট অফ পার্টিকেল বা পার্টিকেলটা থাকার প্রবাবিলিটি সেই সম্ভাবনাটা ডিফারেন্ট। কোন পজিশনে পার্টিকেলটা থাকার প্রবাবিলিটি অনেকটা বেশি, কোন পজিশনে অনেকটা কম। তার মানে নেই এই নয় যে পার্টিকেলটা অন্য কোথাও নেই, একটা পার্টিকুলার পজিশন আছে। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দ্য ক্লাসিক্যাল থিওরি এন্ড কোয়ান্টাম মেকানিক্স থিওরি। ক্লাসিক্যালি আমরা কি বলতে চাচ্ছি, ক্লাসিক্যালি একটা গাড়ি যাচ্ছে একটা সার্টেন স্পিডে, ইনিশিয়াল ভেলোসিটি জানি, একটা রোড বরাবর যাচ্ছে, ইনিশিয়াল ভেলোসিটি ইনিশিয়াল পজিশন জানি, তার কিছু সময় পরে ওই গাড়িটা কোথায় থাকবে আমরা কিন্তু ডিটারমাইন করতে পারি, এক্সাক্ট পজিশন আমরা বলে দিতে পারি। কিন্তু ইলেকট্রন প্রোটন নিউট্রনের ক্ষেত্রে তার ইনিশিয়াল ভেলোসিটি জানি, ইনিশিয়াল পজিশন জানি, কিছু সময় পরে ওই ইলেকট্রনটা কোথায় আছে বা ওই ইলেকট্রনটা থাকার প্রবাবিলিটি কোথায় এক্সাক্ট পজিশন কোথায় সেটা কিন্তু আমরা ডিটারমাইন করতে পারি না। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। তারপর এটা 0 নয়, এই প্রবাবিলিটিটা x equal to 0 তে ম্যাক্সিমাম, অন্য পজিশনেও আছে, এখানে ম্যাক্সিমাম পরিমাণ আছে। x equal to 0 তে ম্যাক্সিমাম পজিশন, x equal to 1 এ আছে, 2 তে আছে, ওই জন্য ইট ইজ ডিস্ট্রিবিউটেড ওভার আ রিজিয়ন। এই পার্টিকেলটার যে চার্জ সেটা এই জন্যই আমরা বলি ইলেকট্রনের যে চার্জটা আছে, ইলেকট্রন যদি ধরি সাপোজ ফর মানে বোঝার জন্য, ইলেকট্রনের যে চার্জটা এটা একটা রিজিয়ন বরাবর ডিস্ট্রিবিউটেড আছে, সেই রিজিয়নে কোথাও এটা বেশি পরিমাণ, সেই চার্জটা বেশি পরিমাণ আছে, কোথাও একটা কম পরিমাণ আছে, হ্যাঁ, পার্টিকুলার কোনো একটা পার্টিকুলার পজিশনে নেই। এর উপরে বেস করে স্ক্রোডিঞ্জার একটা ইকুয়েশন দিয়েছিলেন, সেটা কি টাইম ডিপেন্ডেন্ট স্ক্রোডিঞ্জার ইকুয়েশন। হ্যাঁ, এই সেম যেমন নিউটন সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়েছিল, যেটা দিয়ে ক্লাসিক্যালি পার্টিকেলটা পজিশন, পার্টিকেলটা ফিউচারিস্টিক বিহেভিয়ার সম্বন্ধে জানতে পারি, সেম স্ক্রোডিঞ্জার কোয়ান্টাম মেকানিক্যালি মাইক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে একটা ইকুয়েশন দিয়েছিল, যেটা দিয়ে ওই মাইক্রোস্কোপিক পার্টিকেলের ফিউচারিস্টিক বিহেভিয়ার সম্বন্ধে একটা ধারণা পাওয়া যায়। হ্যাঁ, সেটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট স্ক্রোডিঞ্জার ইকুয়েশন। আমরা এটা ডিরাইভ করার চেষ্টা করি যে কি করে এলো টাইম ডিপেন্ডেন্ট স্ক্রোডিঞ্জার ইকুয়েশন। টাইম ডিপেন্ডেন্ট স্ক্রোডিঞ্জার ইকুয়েশন কি, সেটা টাইম ডিপেন্ডেন্ট স্ক্রোডিঞ্জার ইকুয়েশন মাইনাস h স্কয়ার বাই 2m ডেল স্কয়ার psi over xt by del x square plus vxt into psi of xt, that's equal to minus or e psi
xt। দেখো দিস ইজ ইয়োর টাইম ডিপেন্ডেন্ট স্ক্রোডিঞ্জার ইকুয়েশন। কেন বলছি না এই ইকুয়েশনটা টোটালটাই টাইম পয়সার উপর ডিপেন্ড করছে এবং টাইমের উপর ডিপেন্ড করছে। এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, আগের মতো নিউটনের মেকানিক্সের মতো, নিউটন সেকেন্ড লর মতো এটাও একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, কিন্তু এটা হচ্ছে টাইমের উপর ডিপেন্ড করছে ইকুয়েশনটা, এই জন্য একটা টাইম ডিপেন্ডেন্ট স্ক্রোডিঞ্জার ইকুয়েশন বলছি। এখানে একটা পার্ট আছে, দেখো এই ভিটা কি, এই পার্টটা তো আমরা জানি হিয়ার h bar is equal to h by 2 pi। h তো তোমরা জানো সবাই, h is your Planck constant, mass is m is the mass of the particle, a v over xt that is potential energy of the particle। এখানে দেখো পোটেনশিয়াল এনার্জি অফ দ্য পার্টিকেল পজিশনের উপর ডিপেন্ড করছে এবং টাইমের উপর ডিপেন্ড করছে। আমরা যে সমস্ত জিনিসপত্র পড়ব সেটা সেটা আমরা এখন থেকে ধরে নেব যে সেটা পোটেনশিয়াল এনার্জিটা টাইম ইন্ডিপেন্ডেন্ট, দ্যাট ইজ উইথ রেসপেক্ট টু টাইম পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হয় না, এটা অনলি ডিপেন্ড অন দ্য পয়সা। হ্যাঁ, যদি না কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হয় পার্টিকেলের উপরে, আমরা সেই সমস্ত ওই কমপ্লিকেটেড রাস্তায় যাচ্ছি না, আপাতত ধরে নিচ্ছি যে পোটেনশিয়াল এনার্জিটা শুধুমাত্র পয়সনের উপর ডিপেন্ড করছে। এটা যদি মডিফাই করে লিখি, শুধুমাত্র এর পরবর্তীকালে আমরা লিখবো এটা পোটেনশিয়াল এনার্জিটা শুধুমাত্র, এখন এটা লিখলাম, এর পরবর্তী ক্ষেত্রে আমরা ধরবো যে পোটেনশিয়াল এনার্জি শুধুমাত্র পয়সনের উপর ডিপেন্ড করছে, ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, and E is your energy of the total energy of the particle and psi is the wave function of the particle। Now আমরা এই ইকুয়েশনটা কি করে এলো ডিরাইভ করব, একটা মেথড অ্যাপ্লাই করে ডিরাইভ করার চেষ্টা করব। Derivation of Schrodinger time dependent equation। দেখো ফর প্লেন ওয়েভ এর ভেতরেও যাচ্ছি না কারণ এটা কমপ্লিকেটেড জিনিস, অনেকটা ভেতরে। সাপোজ ভাবো এই সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা যদি সলভ করতাম, এর মানে পেতাম সলিউশন পেতাম ফর প্লেন ওয়েভ এই psi is equal to a into certain constant into e to the power I into kx minus omega t, where a is constant, k equal to where a is equal to some constant, k equal to k is a wave vector that is equal to 2 pi by lambda, and omega is equal to 2 pi nu, and t is a x is the position of the particle, t is the time, psi is the wave function। এখন this is plane wave function of plane wave of this kind। এবার এখানে আমরা যদি ডেরিভেটিভ করি with respect to x, কি পাবো, del psi by or del x, that gives you a into, যদি ডেরিভেটিভ করে কি হবে, শুধুমাত্র এই পার্টটার উপর ডেরিভেটিভ হবে যেখানে x আছে, তাহলে কি পাবো না i into k, এই পার্টটা আসবে into e to the power, বাকি পার্টটা 0 হবে, i kx minus omega t, এর মানে পাবো দেখো a into এই পার্টটা গোটাটা হচ্ছে psi, এই গোটাটা psi, তাহলে into psi লিখতে পারি। এই যদি আবার ডবল ডেরিভেটিভ করি, আরেকবার ডেরিভেটিভ করি কি পাবো, তাহলে del square psi by del x square, that gives you similarly এরকম i কে একটা ভ্যালু পাবো, তাহলে i k এর হোল স্কয়ার ইনটু psi পাবো। দেখো i স্কয়ার i is equal to root over -1, that is complex number, তাহলে i স্কয়ার সমান কি হবে minus k square into psi। Suppose this is equation number 1, this is equation number 1। Similarly এই ওয়েভ ফাংশনটাকে যদি t রেসপেক্টে ডেরিভেটিভ করি কি পাবো, তাহলে এখানে একটা পেলাম, that is del square psi by del x square, that is equal to minus
কে স্কোয়ার ইন্টু সাই, এটা একটা ইকুয়েশন পেয়েছি। তারপরে দিস ইজ ইকুয়েশন নম্বর 1। আমাদের স্পেস কম তো এই জন্য ছোটো ছোটো করে লিখতে হচ্ছে। এটা যদি আমরা টি রেসপেক্টে ডেরিভেটিভ করি কি পাবো? টি রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি আর ডেল সাই বাই ডেল টি কি দেবে না এ ইন্টু এটার উপর ডেরিভেটিভ হবে কি পাবো না, দেখো সামনে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস আই ইন্টু ওমেগা এরপর পাবো ইন্টু ই টু দি পাওয়ার আই এক্স মাইনাস ওমেগা টি, এরপর ইকুয়েশন পাবো, তাই তো? তার মানে মাইনাস আই ইন্টু ওমেগা এ ইন্টু টি করে ইংলিশের সমান কি সাই, তাই তো? সাপোজ দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। সাপোজ দিস ইজ ইওর ইকুয়েশন নাম্বার 2। আমি এখানে লিখে রাখছি কারণ এগুলো পরবর্তীকালে লাগবে আমাদের। তাহলে ডেল সাই বাই ডেল টি দ্যাটস ইজ ইকুয়াল টু সাপোজ মাইনাস আই ওমেগা ইন্টু সাই। তারপর দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। এখন দেখো আমরা দুটো ফেমাস ইকুয়েশন জানি, সেটা কি E ইকুয়াল টু এইচ নিউ প্লাঙ্কস ইকুয়েশন। একে যদি একটু মডিফাই করে লিখি সেটি এইচ বাই 2 পাই নিচে মাল্টিপ্লাই করলাম, উপরেও 2 পাই মাল্টিপ্লাই করলাম, তাহলে 2 বাই 2 পাই কাটো, তাহলে যেমন ছিল তেমন। এবার 2 পাই নিয়ে সমান কি লিখতে পারি? দিস ইজ ইওর ওমেগা, সো এইচ বাই 2 পাই ইওর এইচ ক্রস ইনটু ওমেগা, और ওমেগা ইকুয়াল টু কি লিখতে পারি? E বাই এইচ ক্রস। আমরা ইকুয়েশন কি জানি ফ্রম দ্য ডি ব্রগলি রিলেশনশিপ কি জানি যে ল্যাম্ডা ইজ ইকুয়াল টু अगेन लैम्डा इज इक्वल टू h बाई पी, জানি তো? और এটা যদি একটু ঘুরিয়ে লিখি p ইকুয়াল টু h বাই ল্যাম্ডা লিখতে পারি। 2 পাই যদি উপর নিচে মাল্টিপ্লাই করি কি পাবো? দ্যাট ইজ h বাই 2 পাই ইনটু 2 পাই বাই ল্যাম্ডা। দেখো এই 2 পাই বাই ল্যাম্ডা দ্যাটস ইজ ইকুয়াল টু ইওর ওয়ার্ক ভেক্টর, সো মানে এটা কি লিখতে পারি? h ক্রস ইনটু k और k ইকুয়াল টু p বাই h ক্রস লিখতে পারি। এর রিলেশনশিপ আমরা কাজে লাগাবো। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? E by h cross and k is equal to p by h cross। এই দুটো জিনিস আমরা জানি। এখন আমরা টোটাল এনার্জি অফ দ্য পার্টিকেল কি লিখতে পারি? E টোটাল, অবভিয়াসলি তার কাইনেটিক এনার্জি যদি থাকে, তার মোশন যদি থাকে, তার কাইনেটিক এনার্জি হবে প্লাস তার পোটেনশিয়াল এনার্জি হবে, তাই কি না? এর কাইনেটিক এনার্জি কি? কাইনেটিক এনার্জি আমরা জানি পার্টিকেলের p স্কয়ার বাই 2m প্লাস পোটেনশিয়াল এনার্জি আমরা শুধুমাত্র পয়সন ডিপেন্ডেন্ট পোটেনশিয়াল এনার্জি নিচ্ছি, টাইম ডিপেন্ডেন্ট নয় ধরে নিচ্ছি এই মুহূর্তে, তাহলে vx হবে, তাই কি না? তাহলে E টোটাল এইটুকুনি এনার্জি। এখন দেখো আমরা এখানে একটা ইকুয়েশন পেয়েছি, দিস ইজ ইওর E টোটাল और E টোটাল। ধরো এখানে লিখে নাও এটা E টোটাল ET is equal to p স্কয়ার বাই 2m প্লাস v ওভার x। হ্যাঁ, এই কোটা ইউজ করে আমরা একটা ফাইনাল স্কোরিং এর টাইম ডিপেন্ডেন্ট যাওয়ার চেষ্টা করব। কি না, ফার্স্টে দেখো এই যে এক নম্বর ইকুয়েশন পেয়েছি, তাহলে ডেল স্কয়ার সাই বাই ডেল x স্কয়ার এটা ইকুয়াল টু কি লিখছি? মাইনাস k স্কয়ার ইনটু সাই, তাই কি না? k ইকুয়াল টু কি জানি আমরা? k ইকুয়াল টু p বাই h ক্রস, তাহলে k স্কয়ার সমান কি হবে? মাইনাস p স্কয়ার বাই h কাট স্কয়ার ইনটু সাই, তাই কি না? और এটা যদি একটু রিঅ্যারেঞ্জ করে লিখছি, h কাট স্কয়ারটা এখানে নিয়ে আসছি আর মাইনাসটাকে পাশে নিয়ে আসছি, মাইনাসের বোথ সাইডে মাল্টিপ্লাই করি, তাহলে কি হবে? মাইনাস h কাট স্কয়ার ইনটু ডেল স্কয়ার সাই বাই ডেল x স্কয়ার দ্যাট গিভস ইউ মাইনাস p স্কয়ার ইনটু সাই, তাই কি না? আচ্ছা আমি যদি 2m দিয়ে বোথ সাইডে ভাগ করে দিই কি হবে? और माइनस h स्क्वायर स्क्वायर बाय 2m into del square psi by del x square that is p square by 2m into psi। দেখো আমরা আইডিয়া এনার্জি পেয়ে গেছি, এই যে p square by 2m, এই যে p square by 2m। তারপর দিস ইকুয়েশন ইজ নাম্বার 3। সিমিলারলি এই যে নাম্বার 2 ইকুয়েশন, এটা থেকে একটা যদি জিনিস পাই, এটা একটু লিখে রাখছি, এই জিনিসটা আমাদের এতটা স্পেস কম। আচ্ছা যাই হোক, সিমিলারলি এই ইকুয়েশন থেকে আমরা কি পেতে পারি? যে ডেল সাই
by del t that is equal to minus I into omega into psi. That is equal to দেখো minus I into omega is equal to E by H cross into psi, or এটা যদি রিঅ্যারেঞ্জ করে লিখি minus H cross by I into del psi by del t that is equal to E psi. This E is your total energy. তাহলে আমরা এই দুটো ইকুয়েশন, সাপোজ দিস ইজ ইকুয়েশন নাম্বার 4, দেখো এই দুটো ইকুয়েশন থেকে ইকুয়েট করে একটা জিনিস লিখতে পারি, আমরা কি জানি ET is equal to p square by 2m, তাহলে এইটা হচ্ছে টোটাল এনার্জি, এই টোটাল এনার্জি দেখো এই p square by 2m দিস ইজ ইওর কাইনেটিক এনার্জি প্লাস এইটা সমান্তরাল এইটা, তার মানে এই কাইনেটিক এনার্জি p square by 2m that is minus h square by 2m into del square psi by del x square, মানে এইটা সমান এইটা লিখতে পারি তাহলে, তাই তো p square by 2m, যেহেতু এখানে p square by 2m যদি এটা ইকুয়াল হয় তাহলে এটা লিখতে পারি এখানে, প্লাস this is your potential energy v into x, that should be equal to total energy is equal to these things, that is into psi x xt, that's equal to এখানে obviously xt, that's equal to minus h cross by I del psi by del t, এই psi obviously xt এর উপর ডিপেন্ড করছে। সো দিস ইজ ইওর, দেখো আমরা স্ক্রোডিঞ্জার টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশনে চলে এসেছি, এটাকেই বলছি স্ক্রোডিঞ্জার, দিস ইকুয়েশন ইজ নোন অ্যাজ আ স্ক্রোডিঞ্জার টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন। এই পার্টটা লিখলাম না, এই পার্টটা হচ্ছে ইর সঙ্গে ইকুয়াল, এই টোটাল এনার্জি ইর সঙ্গে ইকুয়াল, সেই জন্য এই পার্টটা লিখলাম। এটাই হচ্ছে আমাদের স্ক্রোডিঞ্জার টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন। হ্যাঁ, আমাদের নেক্সট কাজ কি, এই স্ক্রোডিঞ্জার টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন থেকে স্ক্রোডিঞ্জার টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন যাওয়া, কারণ আমরা কেমিস্ট্রির ক্ষেত্রে যে সমস্ত জিনিসগুলো ইউজ করবো, যে সমস্ত ফেনোমেননগুলো এক্সপ্লেন করতে যাবো, সেখানে টাইমের দরকার নেই। হ্যাঁ, টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন আমাদের দরকার। সো আমাদের নেক্সট জব হবে যে টাইম স্ক্রোডিঞ্জার টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন থেকে টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশনে কি করে যাওয়া যায়। Derivation of Schrodinger time independent equation from time dependent equation. Obviously this is Schrodinger equation, dependent equation. আমি হেডিংটা লিখলাম জাস্ট তোমাদের বোঝার জন্য, আমার যেহেতু স্পেস কম আমি এটা উড়িয়ে দিচ্ছি। কি স্ক্রোডিঞ্জার টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন কি পেলাম আমরা, স্ক্রোডিঞ্জার টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন পেলাম, দ্যাট ইজ মাইনাস h স্কয়ার বাই 2m del স্কয়ার psi over x into t by del x square plus v into x into psi xt, that's equal to minus h cross by I del psi xt by del t, আর এটা হচ্ছে এইটুকুনি অংশ হচ্ছে তোমার এনার্জি, বোঝার জন্য লিখে রাখতে হবে E equal to minus h cross by I del by del t, এইটা হচ্ছে এনার্জি, that's equivalent to h minus h cross by I del by del t হচ্ছে that's equivalent to your energy. So this is your Schrodinger time dependent, কারণ দেখো প্রত্যেকটা psi হচ্ছে পজিশন এবং টাইমের উপর ডিপেন্ড করে আছে। সো এই ইকুয়েশনটা করেসপন্ড করছে স্ক্রোডিঞ্জার টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন, এটা থেকে আমরা টাইম ইন্ডিপেন্ডেন্টে যাব। এখন এই দেখো সাই, যে সাইটা ওই ফাংশনটা লিখছি না, এই সাই সাপোজ দিস ইজ ক্যাপিটাল সাই, এই সাইটা এটা পজিশনের উপর ডিপেন্ড করছে এবং টাইমের উপর ডিপেন্ড করছে। দেখো এই এখন পর্যন্ত যে ইকুয়েশনগুলো লিখছি এটা হচ্ছে ফর ওয়ান পার্টিকেল ওয়ান ডাইমেনশনাল কেস। হ্যাঁ, আমরা কিন্তু স্পেস বা টু ডাইমেনশনাল কেস কিন্তু এক্সপ্লেন করছি না, দিস ইজ ফর ওয়ান পার্টিকেল ওয়ান ডাইমেনশনাল কেস। সো এই জন্যই হচ্ছে এখানে শুধুমাত্র একটা কোঅর্ডিনেটের উপর ডিপেন্ড করছে, এক্স এর উপর ডিপেন্ড করছে। যদি টু ডাইমেনশন হতো তাহলে এক্স কমা ওয়াই দুটো ডাইমেনশনের উপর ডিপেন্ড করছে, যদি তিনটে ডাইমেনশন আর স্পেসের উপর ডিপেন্ড করতো তো
দিস ইজ ইউর এক্স কমা ওয়াই কমা জেড কমা টি। সো দিস এইটা যদি এই সাইড ওয়েভ ফাংশনটা যদি আমরা দুটো জিনিসে ভাগ করি, দেখো দুটো ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে পজিশন আর একটা টাইম, আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করছি। সাপোজ দিস ইজ ইকুইভ্যালেন্ট টু সাইজ ওভার এক্স ইনটু এফ ওভার টি। এই সাই গুলিয়ে ফেলো না, এই সাই এক নয়, এই সাই হচ্ছে ক্যাপিটাল সাই, সাপোজ দিস সাই ইউর স্মল সাই। এটা শুধুমাত্র ডিপেন্ড করছে পজিশনের উপরে, আর এই যে ফাংশনটা শুধুমাত্র ডিপেন্ড করছে টাইমের উপরে। আমরা এটাকে রিজলভ করলাম দুটো কোঅর্ডিনেটে। এবার এই জিনিসটাকে এখানে যদি পুট করি তাহলে কি পাবো, আর এই ইকুয়েশন এই সাইডে যদি এখানে পুট করি তাহলে কি পাবো মাইনাস, দেখো এটা কার উপর ডিরাইভ করছে না এক্স এর উপর ডিপেন্ড করছে, তাহলে এফ অফ টিটা কি হবে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হবে, ও বাইরে আসবে, তাহলে বাইরে যদি আসে মাইনাস এইচ কাট স্কয়ার বাই 2f ইনটু এফ ওভার টি ইনটু ডেল স্কয়ার, এটা শুধুমাত্র পজিশনের উপর ডিপেন্ড করবে, ডিভাইড বাই ডেল এক্স স্কয়ার প্লাস ভি ইনটু এক্স দ্যাট ইজ ইওর সাই এক্স ইনটু এফ অফ টি দ্যাটস ইজ ইকুয়াল টু মাইনাস এইচ ক্রস বাই আই। এখানে দেখো টাইমের উপর ডেরিভেটিভ করবে, এই পার্টটা ইন্ডিপেন্ডেন্ট হবে, দিস ইজ ইওর সাই এক্স ইনটু ডেল অফ এফ অফ টি বাই ডেল টি। ক্লিয়ার? এবার একটা কাজ করি, দেখো এই গোটা ইকুয়েশনটাকে, গোটা ইকুয়েশনটাকে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড বোর্ড সাই এক্স ইনটু এফ অফ টি দিয়ে ভাগ করে দিচ্ছি গোটা ইকুয়েশনটাকে। তাহলে ভাগ করলে কি হবে, যদি ভাগ করি ডিভাইডিং দ্য হোল ইকুয়েশন, dividing the whole equation by psi x into f of t and we get কি পাবো, আর আমি উপরে লিখছি কি পাবো, আর মাইনাস এটা যদি ভাগ করতে এফ অফ টি কাট আউট হয়ে যাবে, মাইনাস এইচ কাট স্কয়ার বাই 2f ইনটু 1 ওভার সাই x এর পুরো জিনিস পাবো ডেল স্কয়ার সাই x বাই ডেল x স্কয়ার প্লাস v ওভার x দ্যাটস ইজ ইকুয়াল টু কি পাবো কোসে মাইনাস h ক্রস বাই i ইনটু 1 ওভার f অফ t ইনটু ডেল বাই f অফ t বাই ডেল t এর মধ্যে ইকুয়েশন পাবো, তাই তো? দেখো এখানে কিছু বলার আছে, এই দেখো এই ইকুয়েশনটা লেফট হ্যান্ড সাইডে এই পার্টটা দেখো পিওরলি ডিপেন্ডস অন পজিশন और সিম্পলি এক্স এর উপর ডিপেন্ড করছে এই পার্টটা, আর এই রাইট হ্যান্ড সাইডের পার্টটা এখন শুধুমাত্র ডিপেন্ড করছে ডিপেন্ডস অন টাইম, এখানে শুধু টি ভ্যারিয়েবল। হ্যাঁ, এখন আমি যদি এই পার্টটাকে সাপোজ ধরলাম এই গোটা পার্টটা রাইট হ্যান্ড সাইডে যে পার্টটা, এই পার্টটা ইজ ইকুয়াল টু ই, তাই যদি হয় সাপোজ মাইনাস এইচ ক্রস বাই আই 1 ওভার এফ অফ টি ইনটু ডেল বাই এফ অফ টি বাই ডেল টি দ্যাটস ইজ ইকুয়াল টু সাপোজ একটা এই কনস্ট্যান্ট ধরলাম। কেন ধরুন, দেখো এই পার্টটা ইকুয়াল টু এই পার্টটা একটা কোঅর্ডিনেটের উপর ডিপেন্ড করছে, এই পার্টটাও আলাদা একটা কোঅর্ডিনেট ডিপেন্ড করছে, বোথ পার্ট ক্যান ডিপেন্ড অন বোথ ভ্যারিয়েবল, টু ভ্যারিয়েবল এক্স এবং টি, এরকম কোন পার্ট নেই যেটা দুটো ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, দ্যাট শুড বি ইকুয়াল টু আ কনস্ট্যান্ট ভ্যালু, তাই যদি হয় আর যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে ডেল অফ, এরকম যদি রিঅ্যারেঞ্জ করে লিখি এফ অফ টি, বাকিগুলো পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, সো দিস ইজ মাইনাস ই ইনটু I divided by h cross into dt, এরকম একটা জিনিস। একে যদি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করলে কি পাবো, অন ইন্টিগ্রেটিং the above equation I get কি পাবো, একে যদি ইন্টিগ্রেট করি, আচ্ছা উপরে লিখছি কি পাবো, এটা ইন্টিগ্রেশন করলে এই পার্টটাকে লিখতে হবে d অফ ln f অফ t দ্যাটস ইকুয়াল টু, দেখো e কনস্ট্যান্ট মাইনাস e i বাই h ক্রস আউটসাইড নিয়ে নাও ডিভাইড বাই dt দ্যাটস ইকুয়াল টু ln f অফ t দ্যাটস ইকুয়াল টু মাইনাস e i বাই h ক্রস এবং একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সাপোজ c, তাই তো? এবার এটা যদি হয় তাহলে এটাকে কি লিখতে পারি, আর
এফ অফ টি ইজ ইকুয়াল টু, দেখো ই টু দি পাওয়ার সামথিং চলে যাবে, তাহলে এটা ই টু দি পাওয়ার সি ইনটু এটা ই টু দি পাওয়ার মাইনাস ঘুরিয়ে দিচ্ছি আই ই বাই এইচ প্লাস ইনটু টি হবে, ডিটি ইন্টিগ্রেশন করেছি, এটা টি হবে। হ্যাঁ, দেখো এফ অফ টি ইজ ইকুয়াল টু এরকম একটা জিনিস পেলাম। দেখো ই টু দি পাওয়ার সি, সি যেহেতু এটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, তাহলে ই টু দি পাওয়ার সি নিশ্চয়ই এটা কনস্ট্যান্ট, এটা আমরা ধরে নিলাম এটা হচ্ছে এটা এ ইনটু ই টু দি পাওয়ার মাইনাস আই ই টি ডিভাইড বাই এইচ প্লাস, দ্যাটস ইকুয়াল টু এফ অফ টি। এবার আমাদের পুরনো ওয়েভ ফাংশন যেটা ছিল সেটা কি ছিল, তার মানে এফ অফ টি ইজ ইকুয়াল টু এটা। তাই যদি হয় তাহলে স্ক্রোডিঞ্জার ব্যাক ইকুয়েশন যেটা লিখেছিলাম সেটা কি ছিল, মাইনাস h স্কয়ার বাই 2m ইনটু ডেল স্কয়ার psi x, সরি 1 বাই psi ওভার x ইনটু ডেল স্কয়ার psi x বাই ডেল x স্কয়ার প্লাস v ইনটু x, দ্যাটস ইকুয়াল টু, এই রাইট হ্যান্ড সাইডের পার্টটা আমরা কি ধরেছিলাম, ই ধরেছিলাম, মানে মাইনাস h ক্রস বাই i 1 বাই f অফ t ইনটু ডেল অফ f অফ t বাই ডেল t, এইটাকে আমরা ই ধরেছিলাম, তাই তো? তাহলে এইটুকুনি অংশ সমান ই লিখতে পারি, এই পার্টটা যদি মুছে দিই তাহলে এইটুকুনি সমান ই লিখতে পারি, এইটুকুনি সমান ই, আর এটা যদি একটু ঘুরিয়ে রিঅ্যারেঞ্জ করে লিখি, আর মাইনাস সাই দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে h স্কয়ার বাই 2m ইনটু ডেল স্কয়ার psi x বাই ডেল x স্কয়ার প্লাস vx ইনটু psi x, দ্যাটস ইকুয়াল টু e ইনটু psi x। This equation is known as Schrödinger টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন। দেখো এখানে কোথাও টাইম নেই, টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন। এবার দেখো এই ই যদি এই পাশে নিয়েছি তাহলে কি হবে, ভি মাইনাস ই, যেহেতু দিস ইজ পোটেনশিয়াল এনার্জি, obviously this quantity gives you the value of energy, so this has a dimension of energy. এবার so we already reached this portion. This is your Schrödinger time independent equation. কিন্তু এখানে কিছু জিনিস বলার আছে। দেখো এফ অফ টি ইজ ইকুয়াল টু জিনিস পেয়েছি, এটা তো আমরা হয়ে গেল। জিনিসটা কি, আমাদের সাই কি ধরেছিলাম, সাই ধরেছিলাম ক্যাপিটাল সাই, দ্যাট ইজ ডিপেন্ড অন বোথ এক্স এন্ড টি, দ্যাটস ইকুয়াল টু সাই এক্স ইনটু এফ অফ টি। আমরা probability density কি জানি না, probability density that's equal to psi over xt mod square into dx. সেই probability density, এটা this is your probability density, that's equal to this thing, সমান কি লিখতে পারি, তার মানে এটা psi, দেখো এই যে psi গুলো this বেশিরভাগ এগুলো সাইগুলো হচ্ছে কমপ্লেক্স নাম্বার হয়, রিয়েল নাম্বার হয় না। রিয়েল নাম্বার যদি হতো তাহলে ওই মাইক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার টাইমে ওই পার্টিকেলটা পজিশন এবং ভেলোসিটি একদম এক্স্যাক্টলি জেনে নিতে পারতাম। সো দিস নাম্বার করসপন্ড টু দ্য কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ, তাহলে তাই যদি হয় এর মড স্কয়ার মানে এর কমপ্লেক্স কনজুগেট, এরকম একটা জিনিস, এরকম একটা জিনিস, তার মানে এই সাইজটার মানে এই গোটাটা স্টার, তার মানে এরকম এইরকম একটা জিনিস পাবো, psi x স্টার ইনটু f স্টার t ইনটু এটা psi x ইনটু f অফ t ইনটু dx, এরকম একটা জিনিস পাবো। দেখো দেখো এই psi স্টার এবং এই psi x, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি মড অফ, যেহেতু কমপ্লেক্স কনজুগেট তাহলে মড অফ psi x স্কয়ার ইনটু, লক্ষ্য করে দেখো f অফ স্টার অফ t মানে এর কমপ্লেক্স কনজুগেট, এর কমপ্লেক্স কনজুগেট যদি হয় এখানে একটা i আছে, যদি i থাকে তাহলে f অফ স্টার সমান এটা f অফ t, তাহলে f অফ স্টার t কি হবে না a ইনটু e টু দি পাওয়ার দ্যাটস ইকুইভ্যালেন্ট টু সাপোজ এটা f অফ t, কারণ এটা হচ্ছে এটার মধ্যে ইনকর্পোরেটেড হয়ে যাবে। তাহলে এটা কি হবে প্লাস অফ i e t ডিভাইড বাই h প্লাস, এরকম একটা জিনিস পাবো। এইটা এটা মাল্টিপ্লাই করলে দেখো e টু দি পাওয়ার মাইনাস সামথিং e টু দি প্লাস সামথিং, তাহলে কি হবে 0, e টু দি পাওয়ার সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, so this is cancel out, so ultimate gives you dx। এই একটা পিকচারে জিনিস দিল, তার মানে জিনিসটা দেখো এই psi xt যেটা টাইমের উপর ডিপেন্ড করতো ওই ফাংশনটা, এখন সেটা শুধুমাত্র দিচ্ছে পজিশনের উপর ডিপেন্ড করছে প্রবাবিলিটি ডেন্সিটিটা। তার মানে এই যে যে স্টেটটাকে আমরা স্টেশনারি স্টেট বলছি, এখানে একটা কনফিউজিং ব্যাপার আছে, বেশিরভাগ স্টুডেন্টরা ভাবে কি যে স্টেশনারি স্টেট মানে ওই স্টেটে যে ইলেকট্রনটা আছে সেটা হচ্ছে রেস্ট, মানে তার কোনো ভেলোসিটি নেই, সে এক জায়গায় বসে আছে।
এটা কোনো ব্যাপার না, সে এক জায়গায় বসে নেই। স্টেশনারি স্টেট মিনস দ্য ওয়েভ ফাংশন or the state is independent of time. So this state is called stationary state. So আজকে এরকম থাক, পরের দিন পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশনাল বক্স এবং পস্তুলেট যাওয়া যাবে।